রাজনীতিবিদ এখন রাজনীতি করছেন, চলমান প্রক্রিয়ায় আছেন, মাঠে ময়দানে ঘাটে সব জায়গায় আপনি সরব অবস্থান করছেন। সেই হিসেবে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের যে বর্তমানে সংস্কার কমিশন করেছে, নির্বাচন সংস্কার কমিশন, সেই সংস্কার কমিশনে যে এটা রূপরেখা খসড়া দিয়েছেন, সেই খসড়ার প্রেক্ষিতে কিছু কিছু রাজনৈতিক দল ইতিমধ্যে পেয়ার পদ্ধতি নামক একটা শব্দ ইতিমধ্যে সয়লাভ হয়েছে, সেটার পক্ষে এবং বিপক্ষে আপনার মতামতটা যদি একটু জানাতেন। ধন্যবাদ আপনাকে। আমি আসলে আপনি যেটা বলছেন, আপনি রাজনীতিবিদ না, আমি রাজনীতি করি সমাজের অবহেলিত মানুষকে কিছু দেওয়ার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য। আমি এখনো রাজনীতিবিদ হয়ে উঠিনি। আর ওই ধরনের বর্তমান এই সমাজের যে কালচারাল রাজনীতিবিদ, ওই ধরনের রাজনীতিবিদ হওয়ারও আমার কোনো আকাঙ্ক্ষা নাই। মূল প্রশ্নে আসি, আপনি যেটা বলছেন পিআর পদ্ধতি। আসলে দেখেন, আপনারা অতীত ঘাটলে দেখবেন পুরো বাংলাদেশের 37% ভোট পেয়ে সরকার গঠন করেছে, 200-র উপর সিট পেয়ে গেল। 47% ভোট পেয়ে 57টা আসন পাইল। তো এই তো হলো কি, বৈষম্য হলো না? প্রত্যেকটা ভোটের কি মূল্যায়নটা হলো? আমার তো মনে হয় নাই। প্রত্যেকটা ভোটারের মূল্যায়নটা হইল না। পুরো দেশে 37% লোকের যার কাছে সমর্থন, সেই দেশটাকে শাসন করলো। পিআর পদ্ধতি হলো কি? পিআর পদ্ধতি এটা একটা নতুন পদ্ধতি আমাদের দেশের জন্য। আমরা বিগত যে নির্বাচন পদ্ধতিতে নির্বাচন হয়েছে, ওটার ভালো মন্দ আমরা দেখেছি। রাতের ভোট দিনে হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে, সেন্টার দখল হয়েছে, পেশি শক্তির মাধ্যমে সেন্টার দখল করা হয়েছে, টাকার বিনিময়ে ভোট নেওয়া হয়েছে। কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচন হয়, তাহলে প্রত্যেকটা মানুষ ভোট দিবে তার দলকে। দল যাকে নমিনেশন দেয় সেই এলাকার এমপি হবে। সুতরাং তাইলে সেন্টার দখল করার আর বিষয়টা আসলো না, টাকা দিয়ে নির্বাচনটা কাউকে প্রভাবিত করার কোনো সুযোগ আর রইল না। তো নতুন একটা পদ্ধতি, এটা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে আছে। আমাদের দেশে চলতে সমস্যাটা কোথায় হয়ে দেখুক। পিআর পদ্ধতি হলে বাংলাদেশের যতটা রাজনৈতিক দল আছে, প্রত্যেকে কিছু না কিছু একটা আসন পাবে, আনুপাতিক তারা আসন পাবে। কেউ যদি 2% ভোট পায়, তাহলে সে 6টা আসন পাইল। সবার একটা সম্মিলিত একটা ইনভলভমেন্ট থাকলো। কোন একটা সরকার ফেসিস্ট হওয়ার কিন্তু আর সুযোগ নাই। তো আমি চাই, পিআর পদ্ধতির প্রতি আমার সমর্থন আছে। পিআর পদ্ধতির মাধ্যমে আমার মনে হয় দেশে একটা ব্যালেন্সিং একটা সরকার গঠন হবে বলে আমি মনে করি। অনেকে তো আবার বিরোধিতা করছে, তাদের জন্য কোনো কিছু বলা আছে কিনা? আসলে বিরোধিতা কেন করব? আমার যদি সমর্থন থাকে, ব্রুট মেজরিটি যদি আমার থাকে, যদি মনে কোন একটা দেশের একটা বড় দল, সে যদি মনে করে যে আমার 70% সমর্থন আমার আছে, 70% সমর্থন থাকে, সে 210টা আসন পাচ্ছে, তো বিরোধিতা করার কোনো প্রয়োজন নাই। তো আপনি 210টা আসন নিয়ে আপনি দেশের প্রতিনিধিত্ব করেন, দেশের সেবা দিন। সমস্যাটা কোথায়? আপনি যদি বলেন যে আমার সমর্থন আছে, এটা তো মুখের কথা। আপনার সমর্থন থাকলে আপনি আসেন। আপনার যদি ওইরকম সমর্থন থেকে দেখেন, পিআর পদ্ধতি থেকে আপনি ভয় পাচ্ছেন কেন? পিআর পদ্ধতিতে ভয় পাওয়ার কি আছে? আপনার যদি কনফিডেন্ট থাকে দেশের জনগণের উপরে, আপনি পিআর পদ্ধতিতে নির্বাচন আসুন না। এটা নতুন কনসেপ্ট, যখন মানুষ চাচ্ছে তখন আসুক, এটা করে দেখেন। এটা ডিসমেরিট কি, এটা ভালো দিক কি দেখেন। হ্যাঁ, আমরা তো নতুন পদ্ধতিতে আসি, সমস্যাটা কোথায়? তো আমি আহ্বান করব, এই যে 5ই আগস্টের পরে কিছুদিন আমরা ভালো ছিলাম। আপনি নিজেই চিন্তা করুন, চাঁদাবাজি, দখলবাজি আগে যারা করত, ওই স্থানটা কি শূন্য আছে? ওই হাতটা বদল হয়েছে, কাজ কিন্তু বন্ধ হয় নাই, মাস 2 বন্ধ ছিল।
আগে সলিমুল্লাহ করতো, এখন করিমুল্লাহ করতেছে। আগে 200 টাকা ছিল চাঁদা, এখন 400 টাকা হয়েছে। তো আমরা চাই একটা ব্যালেন্সিং সরকার, যাতে সবার একটা অংশগ্রহণ থাকে, একটা দায়বদ্ধতা থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।